নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জনমত। জনমতে আপনারা অংশগ্রহণ করবেন, অবশ্যই ফোন লাইন আপনাদের জন্য খুলে দেওয়া হবে। বাংলাদেশে ঠিক 1 বছর আগে এই মে মাস, তখন আস্তে আস্তে পরিস্থিতি তপ্ত হচ্ছে। মানে এই যে যারা এখন বড় বড় নেতা, ওখানকার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা বড় নেতা, তারা তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে শুরু করে রাত জাগছে। তখন রাত জেগে জেগে ঘুটু করছে তারা, করে বিভিন্নভাবে তারা আর কি সলা পরামর্শ করছে এবং বিভিন্নভাবে তাদের কাছে মেসেজ ইনফরমেশান চলে আসছে। মেসেজ ইনফরমেশানস কীভাবে আসছে না আসছে সেটা অবশ্য শেখ হাসিনা পরবর্তী সময় বলে দিয়েছিলেন। এই ক্রমাগত পিটার হাস, ডোনাল্ড লু এরা যাতায়াত করছেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে। তো খুব বেশি আমল দেননি শেখ হাসিনা, ভেবেছিলেন যে এটা আর কি এমন ব্যাপার, এ তো হয়েই থাকে, হয়তো এবার ঠিক উনিও এবারেও ওটা পরিস্থিতি ম্যানেজ করে নেবেন। কিন্তু পরিস্থিতি ম্যানেজ করা যায়নি। যত জুলাই মাসের থেকে এটা একটা অগ্নিগর্ভী পরিস্থিতি তৈরি করে এবং তারপর জুলাইয়ের সেই যে আন্দোলন, জুলাই জুড়ে আন্দোলনটা হয়েছিল এবং প্রত্যেক দিন সেই আন্দোলনের তেজ ধাপে 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 বাড়তে থাকে। প্রথমে ছিল কোটা সংস্কার, পরে যখন কোটা সংস্কার মেনে নেওয়া হওয়ার পর এই চাই ওই চাই করতে করতে এক দফা দাবি হাসিনা হাটাও, এবং তারপর মার্চ টু ঢাকা, 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার এবং তিনি ভারতে পালিয়ে যান। এবং এই যে ঘটনা প্রবাহ, তারপরে থেকে ক্রমাগত এক বাংলাদেশ দেখা গেছে যে বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা নয়, সে বাংলাদেশ হচ্ছে একেবারে জঙ্গি উগ্রবাদী বিভিন্ন যারা রয়েছেন তারা আর কি একে একে জেল থেকে ছাড়া পেল। গোটা বাংলাদেশ জুড়ে তো শুরু হলো এক তোলাবাজি, বিভিন্ন জায়গায় অপহরণ, গুম, অত্যাচার এবং সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন। সে নির্যাতনের রিপোর্ট একদিন না একদিন ঠিক সামনে আসবে। আসবে বলতে ধারাবাহিকভাবে তখন প্রকাশ পাবে। যেমন প্রকাশ পেয়েছিল 2001 থেকে 2006 পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে সংখ্যালঘু জেনোসাইড হয়েছিল বাংলাদেশে। সে সময় খালেদা জিয়া, বেগম জিয়া, তিনি তখন ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই ইতিহাসকে হয়তো টপকে যাবে যখন ভবিষ্যতের সমস্ত রিপোর্ট সামনে আসতে থাকবে। আবার ঠিক 2025 সাল মে মাস চলছে, এবারেও পরিপ্রেক্ষিত ঠিক ওরকমই। ঢাকার রাজপথ আবারও উত্তাল হয়ে উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 3 দফা অর্থাৎ হোস্টেল সংস্কার এবং তাদের ফিজ মুকুব নানাবিধ দাবি নিয়ে 3 দফা দাবিকে সামনে রেখে মূলত সেখানে প্রধান উপদেষ্টা, সেই উপদেষ্টার যে বাসভবন, সে বাসভবনে তারা আজকে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে। সে ব্যারিকেড ভাঙার ছবি দেখুন। ঠিক জুলাই মাসে এরকম দফায় দফায় ব্যারিকেড ভাঙা হতো এবং সম্পূর্ণ বিধ্বস্ত পুলিশ। সেই সময় ছাত্রদের সাথে যোগ দিয়েছেন শিক্ষকরাও। শিক্ষকরা বলেছেন তারা আর ক্যাম্পাসে ফিরবেন না দাবি না পূরণ হওয়া পর্যন্ত। তার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ দখল নিয়েছে জঙ্গি হিজবুত তাহরির মৌলবাদীরা এবং হচ্ছে শিবিরের ছাত্র সমাজ। এবং তার বিপ্রতিভেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ক্রমশ কিন্তু ফুঁসছে এবং তাদের এই অগ্নিবর্ষী যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কিন্তু বলা যায় যে খুব চাপের মধ্যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন একদিকে অপারেশন সিঁদুর চলছে, ঠিক সেই সময় তার যমুনার বাসগৃহের সামনে সেই সময় এই যারা এখন জাতীয় নাগরিক পার্টির নেতা, মানে এই সার্জিস আলম, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আরও একজন হাসনাত আবদুল্লাহ। সে হাসনাত আবদুল্লাহ একদিন পুরো গটগট করে গিয়ে সে ডক্টর ইউনূসের সাথে গিয়ে দেখাও করে এসেছে, কিন্তু এই ছাত্রদের সাথে তিনি দেখা করতে চাইছেন না। 3 দফা দাবি করুন। শেখ হাসিনা তো চেয়েছিলেন কতবার তাদের সাথে বসতে, তারা রাজি হচ্ছিল না।
এখন বোঝা যায় কেন রাজি হয়েছে, ওটা ছিল আছিলা। তারপর কিন্তু এরা তো দেখা করতে চাইছে, ব্যারিকেড ভেঙে আপনার সাথে দেখা করতে চাইছেন, কিন্তু ডক্টর ইউনূস এখনও দেখা করেননি। শিক্ষক সমাজও তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা ক্যাম্পাসে ফিরবেন না। ব্যাপক নির্যাতন শুরু হয়ে গেছে। এই ছবি আপনারা দেখলেন, তার মধ্যে হঠাৎ হচ্ছে দুলকি চালে এলেন হচ্ছে মাস্টার মাইন্ড। বাংলাদেশে এখন প্রচুর মাস্টার মাইন্ড, নেতা নেই, শুধু মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ডের মাথা খুব অমূল্য মাথা, তার কারণ মাথাটাই তো মাস্টার মাইন্ডের প্রধান। দুলকি চালে এলেন আর মাথা লক্ষ্য করে সজোরে টিপ করে চুললো হচ্ছে একটা জলের বোতল মাহফুজ আলমের। এই যে দেখুন সেই ছবিটা, আগে একটু দেখে নিন ভালো করে। বেশ নাদুস নুদুস চেহারার ইয়ে কি না, উনি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ডের মাথা লক্ষ্য করে একই বেয়াদবি ছাত্রদের এরকমভাবে ছুঁড়ে মারা। আমার তাই ওই দেখুন কি নিখুঁতটি, বাপরে বাপ। হ্যাঁ, পুরো সবে বক্তৃতা দেবে বলে রেডি হচ্ছিল, তখনই মাথার উপর এসে পড়েছে হচ্ছে নেতার মাথায় জলের বোতল। এবার নেতা তখন বক্তৃতা কি করবেন, গো ব্যাক চলছে চারিদিকে। তো যাই হোক, উনি এখন অবশ্য মন্ত্রীতে থেকে গেছেন। মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম নেতা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির, এবং সেই জায়গায় এখন তিনি নেতা হয়েছেন মাহফুজ আলম। মাহফুজ আলম হচ্ছেন তিনি গেছিলেন তাদেরকে শান্ত করতে। ঠিক এইরকম শান্ত করতে গিয়ে কত লোক যে প্রহিত হয়েছে এর মধ্যে গিয়ে, সে সার্জিস আলমই হোক, নাহিদ ইসলাম হোক। এই হচ্ছে আজকের ঢাকা পরিস্থিতি, একেবারে উত্তপ্ত। বিভিন্ন জায়গায় এরকম যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতির জন্য কি ইঙ্গিত দিচ্ছে? এই পরিস্থিতি হচ্ছে পাল্টা। আবারও রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশের ছাত্র সমাজে একের পর এক তাদের সেমিস্টারগুলো নষ্ট হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে, শিক্ষকদের অধিকার একেবারেই হচ্ছে সংকুচিত করা হয়েছে, অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে স্রেফ হিন্দু হবার অপরাধে। এই হচ্ছে আজকের বাংলাদেশ। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন আবার বলছেন কত কথা তার, যে উত্তর পূর্ব ভারতকে তিনি দিয়ে বলছেন নেপাল, ভুটান, উত্তর পূর্ব ভারত মিলিয়ে একটা অর্থনৈতিক উন্নয়ন করব। অর্থনৈতিক উন্নয়ন তিনি করতে চাইছেন। তার আগে বলেছিলেন আগুন জ্বালাবো 5ই আগস্টে ক্ষমতায় বসার আগে। এখন বলছেন আগুন না, মানে সেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং একটি মিলিত আর্থিক পরিকল্পনা করতে হবে। সকলেরই তো বেড়ে ওঠার অধিকার আছে, সকলের বেড়ে ওঠার অধিকার আছে। আবার এই লোকটি গিয়ে চীনে গিয়ে বলেছেন লালমনিরহাটে একটা বানিয়ে নিন না, আপনাদের খরচে আপনারা বানিয়ে নিন, তাহলে ভারতের উপর নজরদারিটাও করা যাবে। এইটা হচ্ছে ডক্টর ইউনূসের রাজনীতি বা অপরাজনীতি, যেভাবেই আপনারা বলবেন না কেন। এবং আজকে তাই তাসলিমা নাসরিন, এককালে ডক্টর ইউনূসের সাথে তাসলিমা নাসরিনের খুব ভালো সম্পর্ক ছিল, কেন শোনা যায় দুজনেই ঘোষিত নাস্তিক। কিন্তু আজকে ডক্টর ইউনূস সম্পর্কে বলছেন আওয়ামী লীগকে, বলছেন ইউনূস আজ আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এবং কাল বিএনপিকে করবে আর পরশু জাতীয় পার্টিকে করবে। বাম দলের কোনো চরিত্র নেই বলে একে খড়কুটোর মতো রাখবে। টিকে থাকবে শুধু উন্মত্ত দেশদ্রোহী ইসলামী জিহাদি দল, ইনক্লুডিং জামাত ইসলামী। ইউনূসকে থামাবার আর কোনো উপায় নেই। মনে হচ্ছে ওর মাথার উপর একটা বোমা না ফেলা পর্যন্ত দেশ ধ্বংসের কার্যকলাপ বন্ধ করবে না। তাসলিমার এই পোস্ট সকালবেলা, তারপর বোমা নয় জলের বোতল মাথায় গিয়ে পড়লো মাহফুজ আলমের। উনি বলছেন ওর মাথায় বোমা না ফেললে উনি থামবেন না। সত্যি ডক্টর ইউনূসের মানে ক্ষমতা অসীম এবং অনেক সুদখোর বলে বলে সেটাও হাল ছেড়ে দিয়েছেন। আজকে তার অর্থনৈতিক পরিকল্পনা, মানে অর্থনীতি মানে পকেট ভরাবার পরিকল্পনা সম্পর্কেও শেখ হাসিনা একটা অডিও ক্লিপ বলছিলেন, দীর্ঘ অডিও ক্লিপ, আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা যারা শুনেননি তাদের জন্য একটা ছোট অংশ শোনাবো। সেখানে তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় স্থাপন করার নাম করে টাকা, হাসপাতাল স্থাপন করবে টাকা, তারপর হচ্ছে কোথাও গ্রামীণ ব্যাংকের কোনো কিছু হবে সেখানে শেয়ারের নামে টাকা। বলছে এত টাকা নিয়ে করবেনটা কি উনি? তো
তিনি প্রথমে উত্তর পূর্বে ভারতে আগুন জ্বালাবার মতো পরীক্ষা করে নিজের দেশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই বাংলাদেশকে কি এরকম দেখা যায়? এই বাংলাদেশের এই যে রাজনীতি যা ক্রমশ এক ধ্বংসাত্মক নৈরাজ্যের চেহারা নিয়েছে, এর থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ চায়। যেমন ভারতের সতর্ক চেতাবনী যে এই পরিস্থিতি ভারত তীব্র নজর রাখছে। রণধীর জয়সওয়াল কিন্তু বলেছেন, এবং আমেরিকার বিদেশ দপ্তরও এই বিষয়ে তারা বিবৃতি দিয়েছে। নির্বাচন চেয়েছে ভারত, বলছে যে নির্বাচনের মাধ্যমে এর থেকে উত্তরণের পথ আছে। তার কারণ জঙ্গি সন্ত্রাসীরা রাজনীতির পরিসরকে ক্রমশ সংকুচিত করে দিয়েছে, যেখানে রাজনীতি করার কোনো জায়গা আর নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, তারপর বিএনপি কোনো রকমে টিকে রয়েছে, কিন্তু তাদের কোনো আন্দোলন নেই, তাদের গলার স্বর এই মুহূর্তে ম্রিয়মান। তারা নির্বাচন যে চাইবে আর জোর গলায় বলতে পারছে না। জাতীয় পার্টি মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এই করছেন, এবং তার মধ্যে একমাত্র নির্বাচনের কথাটা এসছে ভারত থেকে। তার কারণ এই প্রান্তে যদি এইরকম একটা নৈরাজ্য চলতে থাকে, তাহলে একটা পরিস্থিতি যেটা হবে, ব্যাপক মানুষের আবার আগমন। সীমান্ত এই মুহূর্তে একেবারে সিল, এবং সীমান্তে মাঝে মধ্যে এরকম উত্তেজনা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে সীমান্ত খোলার এখন কোনো পরিকল্পনা ভারতের নেই। তাই এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ, এবং শেখ হাসিনা একটা অডিও ক্লিপ এসছে, সেই অডিও ক্লিপের একটু অংশ শোনাবো আপনাদের, তারপর সরাসরি যাব আজকের এই বাংলাদেশ আর কিসের ইঙ্গিত দিচ্ছে, আর কতদিন এই নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মানুষ সহ্য করে যাবে। এই প্রশ্ন আমাদের, উত্তর দেবেন আপনারা। শুনবো শেখ হাসিনার অডিও ক্লিপ। ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে, এখানে কোনো বিপ্লব হয়নি, এখানে কোনো অভ্যুত্থানের। আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না। তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কি সম্মানের ব্যাপার! সে ডাকাতি করে, সন্ত্রাস করে, ক্ষমতা দখল করে উচ্চস্বরে কথা বলে। লজ্জাশরম বলেও তো একটা কথা থাকে। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে এত বড় বড় কথা, এত বিদেশি বন্ধু, তা আপনি মুখ দেখান কিভাবে? আপনি তো সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। আর এখন এটা তারই মেটিকুলাস ডিজাইনের অংশ। কী হলো? এই সমন্বয়, অমুক দল, সমুক দল, সব যে, এবং শিবির তো একটা সন্ত্রাসী, তো আমেরিকার কাছেই তো তারা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। আজকে এরা আন্দোলন এবং সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। এসেছেন অস্ত্র হাতে, জঙ্গিদের সহায়তায়। তাহলে আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি 40 জন লোক ভাড়া করেছেন, 5 লাখ 7 লাখ টাকা বেতন, এবং 40-50টা পেজ খুলে তিনি ওই কর্পোরেট বিজনেসের নামে যেভাবে তারা অ্যাড দেয়, ওইভাবে অ্যাড দিয়ে উনি 1 কোটি মানুষের মতামত আনবে, যে তারা বলবে যে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় থাকেন। যান না গ্রামে গঞ্জে, যান না সাধারণ মানুষের কাছে বা চাকরিজীবীদের কাছে, কয়জন আপনাকে হ্যাঁ বলে যে আপনি থাকেন? কেউ বলবে না। বলবে, বাবারে এখন আমাদের ছাড়ো, এই যন্ত্রণা আর দিও না, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, সেটাই বলবি। দীর্ঘ অডিও ক্লিপ ছিল, কিন্তু অডিও ক্লিপের এই জায়গাটায় তিনি সত্যিকারে বলতে গেলে যে শেখ হাসিনা এইরকম একটা দুর্ধর্ষ একটা লোক, যাকে মানে হাইলি ব্যাকড। অনেক সময় এটা কলকাতা বা
পশ্চিমবঙ্গে বসে বোঝা যাবে না যে সেখানে জামাত বা শিবিরের দাপট কতটা হতে পারে, তার সাথে বিভিন্ন বিদেশি সংযোগ। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতির স্পেস অত্যন্ত সংকীর্ণ। শেখ হাসিনা বললেন আমরা রাজনীতি করি, নির্বাচনের দাঁড়াই। রাজনীতিবিদদের 5 বছর অন্তর অন্তত ভোটে দাঁড়িয়ে তাদের পরীক্ষা দিতে হয়, কিন্তু ডক্টর ইউনূস জীবনে এইসব পরীক্ষা দেননি কখনো। এই রকম সন্ত্রাসীদের নিয়ে বিশ্বের ইতিহাসে এই যে একটা কুখ্যাত একটা রেজিমকে তিনি স্থাপন করলেন, তা কিন্তু আগামী দিনে বিভিন্ন জায়গায় হয়তো দেখা যাবে টেকনোলজিক্যাল পার্কগুলোতে বা বিভিন্ন জায়গায় লেজারের মাধ্যমে এই ভয়ঙ্কর রেজিমটা কিন্তু সেই আগামী অনাগত প্রজন্মের কাছে উঠে আসবে বলে রাখলাম। আজকে বিতর্কে যাব, রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গ থেকে যোগ দিচ্ছেন ডক্টর গৌতম দত্ত, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাত। আমি দেবশ্রী বাবুর কাছেই জানতে চাইব, এই যে বাংলাদেশে আবার হচ্ছে একটা ঘটনা পরম্পরা দেখা গেল, এবং আগেরবার একটা দেখেছিলাম, এই আসিফ নজরুল নামে একটি লোক আছেন যিনি পড়ান ওখানে, এবং তার আগে তার সম্পর্কে শোনা যায় একটা অদ্ভুত ঘটনা, একটু বলে নিই, যে আপনি হয়তো জানেন যে তিনি জাহানারা ইমানের যে দালাল নির্মূল কমিটি তৈরি করেছিলেন, তারা প্রচুর জায়গায় গিয়ে রাজাকার, আলবাদার এদের ডকুমেন্ট সংগ্রহ করেছিল, এবং অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, তরুণ বয়সী, এবং এন্টায়ার ডকুমেন্টস নিয়ে চলে গেছিলেন। ওই বৃদ্ধা মহিলা যিনি 71-এর মুক্তিযুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, কাতর অনুনয় করেছিল, কিন্তু কোনোদিন সে ডকুমেন্টস পাননি। শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করত, এবং বাংলাদেশের তারপর একে আমরা দেখেছি ছাত্রদের সাথে দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিচ্ছে এবং চলে যাচ্ছে ক্যাম্পাসে, ক্যাম্পাসটাকে পুরো দখল নিতে করছে, এবং হচ্ছে আইনি উপদেষ্টা। আর আজকের এই মুহূর্তের বাংলাদেশ, ঢাকার পাশে আরেক স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা নেমেছেন, তারা কেউই পেয়েছে না যতক্ষণ না অবধি 3 দফা দাবি মানা হবে। এই পার্থক্য ব্যতি রেখে আর কিভাবে আপনি এটাকে বিশ্লেষণ করবেন? এই যে অডিও ক্লিপে বলছেন, এই বাংলাদেশ তো মানে চারিদিকে মানে হাহাকার করছে, এরকমই একটা দৃশ্যগুলো উঠে আসছে। বিভিন্নভাবে সেন্সরশিপ চালু হয়েছে, নিষিদ্ধ হচ্ছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মানে এই গণতান্ত্রিক বাংলাদেশে এটাই কি গোটা বিশ্ব কি এটাই আশঙ্কা করেছিল যে এই মৌলবাদী তাণ্ডব এই জায়গায় এনে বাংলাদেশকে দাঁড় করাবে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। বাংলাদেশের যেটা গণতন্ত্রী শুধু নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটাকে আমরা চিনে নিয়েছিলাম 71 সালের পর থেকে, যেটা এই কিছুদিন আগে অবধি, গত বছর অবধিও চলছিল, সেটা হঠাৎ কি হয়ে গেল? সেখানকার জনতা ছিল, হ্যাঁ এটা ঠিক যে অধিকাংশ জনতাই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তার সাথে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও কিন্তু মিলেমিশে ছিল এবং সংহতি বজায় ছিল। কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র যে হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে, কিন্তু মোটামুটি মোটের ওপর কিছুটা অনেকটা প্রলেপ ছিল অ্যাটলিস্ট। কিন্তু এখন কি হলো, জনতাকে কি অবস্থায় আছে জানি না, কিন্তু যারা নেতৃত্ব তারা কি বলছে, তারা জনতাকে কিন্তু আর সেই গণপ্রজাতন্ত্রী দেশের জনতা হিসেবে ডাকছে না, তারা ডাকছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে, তৌহিদ মানে ওয়াননেস অফ গড, যেটা হচ্ছে ইসলামের মূল মন্ত্র। অর্থাৎ সব জনতাকেই আমরা সেই জনতারই আমরা শাসনকর্তা হলাম যে জনতা তৌহিদি জনতা, অর্থাৎ ওয়াননেস অফ গডে যারা বিশ্বাসী। এই যে কনসেপ্টটা বদলানো হলো, জনপ্রজাতন্ত্রী দেশটার জনতাকে তৌহিদি জনতায় কনভার্ট করে দেওয়া হলো রাতের অন্ধকারে, কোনো পাবলিক ম্যান্ডেট নিয়ে নয়, কোনো শুধু ওই যেটা শেখ হাসিনা বলছিলেন যে একটা অভ্যুত্থানের নামে একটা গাজোয়ারি একটা করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে এসে, এবং এখনো পর্যন্ত তারা পাবলিক ম্যান্ডেট নেওয়ার প্রয়োজনও মনে করেনি, বা সেটা খালি পিছিয়ে যাচ্ছে, উল্টে অনেক কিছু নিষিদ্ধ হচ্ছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। দেখুন, নিষিদ্ধ কেন করার উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের যে অবদান, বাংলাদেশের অস্তিত্বটা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অস্তিত্বই তো স্বীকার করা যায় না। আওয়ামী লীগ যদি জন্ম না হতো, বঙ্গবন্ধু মুজিবুর রহমান যদি না থাকতেন, বাংলাদেশ তো এভাবে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনই হতো না। ফলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদের বাদ দিয়ে বাংলাদেশকে ভাবাটা
সেটা তো সোনার পাথর নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকেই তারা অস্বীকার করে জনতা চাইছে। না শুধু তাই নয়, জনতাকে এরা ভয় পাচ্ছে। এরা বলছে তৌহিদি জনতা, কিন্তু আমি বিশ্বাস রাখি যে বাংলাদেশের আম জনতা এখনো জনপ্রজাতন্ত্রী জনতা। তারা যদি ভোট হয়, যদি ভোটে আওয়ামী লীগ কন্টেস্ট করে এবং তাদের ভোটের ঢল যদি আওয়ামী লীগের দিকে আসে, সেই আতঙ্কেই সম্ভবত এই নিষিদ্ধ করার একটা, এটা কিভাবে জনগণের ম্যান্ডেটে না, ওই যে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে ঘেরাও করে তাকে দিয়ে একটা অর্ডার পাস করিয়ে নেওয়া, এই একটা যে একটা এই বল প্রয়োগ করে এটা করা, তার কারণ তারা মনে হয় তাদের জনতাকে আদৌ চেনেনি। তারা যে তৌহিদি জনতাকে যে কনভার্সন প্রসেস তারা মুখে মুখে বলেছে, কিন্তু মানুষ তো তারা অন্য বস্ত্র, বাসস্থান, এটাই তো তাদের প্রাইমারি ব্যাপার। তারপরে অন্য কিছু অনেক কিছু আসতে পারে। সেই জায়গাটা যখন আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি ছুটছে বলে মনে করছে, মানুষ কিন্তু কম্পেয়ার করছে, উফ কি অবস্থা, কি দিনকাল এরোরে। এই একটা উফ কথার মধ্যে থেকে তারা সবসময় কিন্তু তার আগের দিনগুলো খুঁজবে, যে দিনগুলো তাদের লড়াই অনেকটা কম ছিল, যে দিনগুলো তাদের বেঁচে থাকার যে সংগ্রামটা অপেক্ষাকৃত সহজ ছিল, সেই দিনগুলো খুঁজবে। এবং সেই দিনগুলো খুঁজলে ভোটের দল আওয়ামী লীগের দিকে চলে যেতে পারে বলেই প্রথম কাজটা হলো যে আমি ম্যান্ডেট নেওয়ার আগে, মানুষের কাছে যাওয়ার আগে যাদের দিকে ভোটের দল যেতে পারে বলে মনে হতে পারে তারা আতঙ্কিত, তাদেরকে নিষিদ্ধ করা। এর বাইরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ঘটনা তো হচ্ছে, তো বিএনপিও বোধহয় প্রোটেস্ট করেছে, কারণ একটা গণপ্রজাতন্ত্রী দেশে বিভিন্ন দল থাকবে, সর্বদলীয় মাল্টিপার্টি ডেমোক্রেসি, এটাই তো বাংলাদেশ, এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। পরবর্তীকালে 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, সেখান থেকে তো এইগুলোই তো এগিয়ে এগিয়ে আসছিল। কিন্তু হঠাৎ কি হলো যে আমি ম্যান্ডেট নিলাম না, ক্ষমতা দখল করলাম, ক্ষমতা দখল করে দীর্ঘদিন ধরে আমি ক্ষমতায় রয়ে গেলাম এবং আমার গণপ্রজাতন্ত্রী জনতাকে আমি তৌহিদি জনতা বলে ডাক দিলাম। তার মানে কি, ধর্মের জামা পরিয়ে শুধু মানুষের যে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম, রুটি রুজির ব্যাপারগুলো পিছনের সারিতে দিয়ে, শুধু ধর্মের কোটিং দিয়ে আমি জনতার ম্যান্ডেট না নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো। এবং তার কনসিকুয়েন্সটা কি হবে? তার কনসিকুয়েন্সটা হবে বাংলাদেশ আরো কনসিকুয়েন্স আজকে অবশ্য দেখেছি, মাস্টার মাইন্ডের মাথাতেই জলের বোতল ছুঁড়ে মেরেছে। এবং তাসলিমা বলেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগকে শেষ করেছে আগামীকাল বিএনপি, পরশুদিন জাতীয় নাগরিক কমিটি, মানে যেটাকে উনি তৈরি করেছেন দুধকলা দিয়ে। তারপর হচ্ছে রয়েছে ওনার পাশে জামাত, শিবির, হেফাজত, আর কি, আর নির্বাচনের দরকারই নেই। কিন্তু এই পরিস্থিতি কি ভারত অন্তত সহ্য করবে বলে মনে হয়? না দেখুন, ভারতের সহ্য করার কোনো প্রশ্নই নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ভারতকে এই বিষয়টা কতটা টাচ করছে। ভারত, রণদীপ জয়সওয়াল বলেছে, কিন্তু আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণটা তারা কিন্তু সিরিয়াসলি অবজার্ভ করছে। একদমই শুধু অবজার্ভ করছে না, রিঅ্যাক্টও করেছে। ডিপ্লোম্যাটিক্যালি যতটা রিঅ্যাক্ট করা যায়, ভারতবর্ষ বাংলাদেশকে খুব সহজভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে আমরা এটাকে কখনোই সাপোর্ট করছি না, করবও না। আপনাদের দেশে গণতন্ত্র থাকুক, এটা মানে দক্ষিণ এশিয়ার, মানে বাংলাদেশের শুধু বিষয় না, এটা দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র এবং স্থিতির বিষয়, স্টেবিলিটির বিষয়। তো এই জায়গায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ হিসেবে 3/4 অফ মানে সাউথ এশিয়ান পপুলেশন, টেরিটরি এবং রিসোর্স হিসেবে ভারতবর্ষ এই বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে। কিন্তু এইটার রাজনৈতিক একটা দিক আছে, যেটা মানে ইন আ লার্জার মানে পার্সপেক্টিভ ভারতের পক্ষে যেতে পারে। যত বেশি ইসলামাইজেশন হবে বা এই ধরনের মানে ডিক্টেটরশিপ ওখানে চলে আসবে, ল্যাক অফ ডেমোক্রেসি তৈরি হবে বাংলাদেশে, সেটা কিন্তু লঙ্গার রান ভারতের পক্ষে যাবে। কেন আমি বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আপনি দেখুন, আমি প্রথম দিন থেকেই আপনাদের স্টুডিওতে বলে আসছি যে এটা কোনো প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক অভ্যুত্থান নয়, এটা নাথিং বাট আরব স্প্রিং। যেরকমভাবে আরব দুনিয়ার বিভিন্ন জায়গায় গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মোড়কে আদতে ধর্মান্ধতা এবং ডিক্টেটরশিপ উঠে এসেছিল, সেটাই বাংলাদেশে হয়েছে। এবার বাংলাদেশের এই ধরনের যে ধর্মান্ধতা বাড়ছে, ভারত বিরোধিতা বাড়ছে এবং গণতন্ত্রের যে পরিসরটা সেটা সংকীর্ণ হচ্ছে, তার মধ্যে দিয়ে একটা ভারত বিরোধী কণ্ঠস্বর আছে। এইবারে এরা পলিটিক্যালি এটাকে একটা শেপ দিতে চাইছে। আওয়ামী লীগ যারা ভারতপন্থী তাদের কোনো বক্তব্য থাকবে না, ভারতকে আমরা আমাদের শত্রু বলে ঘোষণা করব, হয়তো কোনোদিন শত্রু দেশ হিসেবে ঘোষণা করে দিতে পারে। এবং যেহেতু বিএনপির সাথে ওয়ার্কিং একটা রিলেশনশিপ ছিল মানে ভারতের,
এবার যেটা হবে, ভারতবর্ষের বিরোধী যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, তাদেরকে অলরেডি ওরা জেল থেকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে এমন জায়গায় বুস্ট করবে যে তারা ভারত বিরোধী একটা কিছু করে ফেলবে। হয় সন্ত্রাসবাদী কোনো ক্রিয়াকলাপ, ডিরেক্টলি ওয়ার বাংলাদেশের আর্মির পক্ষে করা সম্ভব নয়। কারণ দেখুন, যুদ্ধটা তো আর সোশ্যাল মিডিয়াতে হবে না, যুদ্ধটা গরমাগরম রাজনৈতিক বক্তৃতা দিয়ে হবে না। যুদ্ধটা করতে গেলে আসলে মাটিতে নেমে যুদ্ধ করতে হবে। সেটা বাংলাদেশের যে কোনো মানে ভারত বিরোধী লোকও যদি তার মাথায় একটু বুদ্ধি থাকে, তারা বুঝবে যে ভারতের সাথে তারা যুদ্ধ করে পারবে না। কিন্তু ধর্মের যখন এই জায়গাটা দিয়ে আমি আসছি যে সন্ত্রাসবাদী যদি কোনো কাজকর্ম হয়, তাহলে ভারত কিন্তু দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে যে ভারত কিভাবে রিয়্যাক্ট করবে। বাংলাদেশ কিন্তু এই ভুলটা যদি করে, তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতবর্ষের নাক গলানোর একটা আইনি বৈধতা তৈরি হবে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ভারতবর্ষ কিন্তু তখন মানে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নাক গলাতে পারবে। হয়তো বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেবে না, সেটা ভারতের ইন্টারেস্টের পক্ষেও নয়, ভারত তাতে ইন্টারেস্টেডও নয়। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক এখন অবস্থা, তাতে ভারতবর্ষ একটা মানে বাংলাদেশের জন্য গোলাগুলি খরচ করার মতো কি কি পরিস্থিতি আছে? এই তৌহিদি জনতা আমি দেখছিলাম সেদিনকে পিউ ইন্টারন্যাশনাল রিসার্চের যে সাইটে বিশ্বের সবচেয়ে এই অঞ্চলের ইসলামিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ন্যাশনালিজমের চর্চায় 1 নম্বরে আছে বাংলাদেশ। কত রকমের ন্যাশনালিজম, বাঙালি ন্যাশনালিজম, ইসলামিক ন্যাশনালিজম, তারপর হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজম, তারপর সালাফি ন্যাশনালিজম বা ন্যাশনালিজমের মধ্যে এবার ওকে ইয়ে করছে, ওকে হচ্ছে। ফলে এই যে আভ্যন্তরীণ এই দ্বন্দ্বের মধ্যে থেকে বাংলাদেশের বেরোনো জন্যে মানে সকলেই চাইছে, বিশ্ব খুব উদ্গ্রীব বাংলাদেশ বেরিয়ে আসুক এটার থেকে। এখানকার মানুষরা মানে বেরিয়ে আসে, তারা খাটছেন। এখানকার ছাত্র সমাজকে দেখলে তাদের এই যে উদ্যম, এই আবারও 1 বছর হতে না হতে গরমকাল, যাদের পক্ষ নিয়ে একদিন নামিয়েছিল কি দ্রুত পরিবর্তন, তার বিপক্ষে আজকে গিয়ে দাঁড়িয়ে করছে এবং হচ্ছে পুলিশের ব্যাপক নির্যাতনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দেখুন, পশ্চিমী দৃষ্টিতে ন্যাশনালিজম বলতে যা বোঝায়, আমরা ভারতীয়রা কিন্তু বা সাবকন্টিনেন্টে ন্যাশনালিজম তার মানে তাই নয়। ওদের কাছে ন্যাশনালিজম মানে হচ্ছে সংকীর্ণ জাতিগোষ্ঠীর আইডেন্টিটি ভিত্তিক যে রাজনীতি, সেটাকে ওরা ন্যাশনালিজম বলে। আমাদের কিন্তু জাতি সত্তার বাইরে গিয়ে গোটা দেশের যে সত্তাটা, সেই আইডেন্টিটিটাকে গড়ে তোলার যে রাজনীতি, সেইটা ন্যাশনালিজম। তো ওদের যেটা মানে সংঘাতমূলক, আমাদের সেটা কিন্তু গঠনমূলক। কাজেই ওই কোনো মানে পশ্চিমী জার্নালে আপনি যে ন্যাশনালিজমের কথা বলছেন, সেটা ন্যাচারালি সংঘাতমূলক রাজনীতির কথাই বলবে। রবীন্দ্রনাথ একই কথা বলেছিলেন না, রবীন্দ্রনাথ সব জায়গায় এক কথা বলেননি দাদা। আপনি স্বদেশ পর্যায়ের গানগুলো দেখুন, তাতে বা স্বদেশী সমাজ বা আত্মপরিচয় দেখুন, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের যে ন্যাশনালিজমের ধারণা, সেটা মানে একদমই ভারতের ন্যাশনালিজমের যে ধারণা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ন্যাশনালিজমের যে কথাটা আপনি বলছেন, সেটা ওই ইউরোপ যাত্রীর চিঠি এবং ন্যাশনালিজম বলে যে ওনার যে পুস্তিকাটা, যেটা উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছিলেন, জাপান, ইটালি এবং পশ্চিমের দেশগুলোতে, এই 3টে জায়গার সংকলনকে রেখে আমরা মনে করি বা মনে করাই যে ওটাই রবীন্দ্রনাথের একমাত্র ন্যাশনালিজমের ধারণা। এটা ঠিক ধারণা নয়। এটা রবীন্দ্রনাথের সাথে সুবিচার করা হয় না, ভারতের জাতীয়তাবাদের সাথেও সুবিচার করা হয় না। তো যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে মানে বাংলাদেশের এই যে জাতীয় মানে ন্যাশনালিজমের কনটেক্সটে এত যে বিরোধ, তার কারণ হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সত্তাটা, সেটা কখনোই গড়ে উঠতে পারেনি। কেউ নিজেকে বাঙালি মনে করে, কেউ নিজেকে বাঙালি মনে করে না। মানে এসেনশিয়ালি আমি বাঙালি নই, আমি শুধুই মুসলিম, এবং সেই কারণে আমার একটা বিশ্ব উম্মার সাথে একটা যোগাযোগ রয়েছে। এই যে জায়গাটা, এটাই তাদের বাংলাদেশি হতে বাধা সৃষ্টি করে, এবং এই জায়গা থেকেই তাদের ন্যাচারালি মনে হয় যে ভারত হচ্ছে আমাদের শত্রু, ইসরায়েল আমাদের শত্রু, গোটা পৃথিবী আমাদের শত্রু। হ্যাঁ, ভারত একেবারে খায়া নেবে, আর বাংলাদেশে হচ্ছে পাকিস্তান হচ্ছে ইন্ডিয়া হাম লোগ কো খা লেগা, একদম হচ্ছে মানে সবসময় হচ্ছে ভারত খেয়ে নেবে। এই একটা দিয়ে জনতাকে যে তাতিয়ে রাখা। ঘড়িতে তখন ভোর 3টে, গোটা বাংলাদেশ ঘুমিয়ে রয়েছে, ডক্টর ইউনূসও ঘুমিয়ে রয়েছেন, এমনকি মাস্টার মাইন্ডও তখন ঘুমিয়ে রয়েছেন।
ঠিক সেই সময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ, তিনি লুঙ্গি পরে, আপনারা দেখছেন লুঙ্গি পরে অসুস্থ তিনি, এবং মুখে হচ্ছে তার মাস্ক। ভোর 3টের সময় মোহাম্মদ হামিদ এই পাসপোর্ট নিয়ে তিনি সোজা ব্যাংককে পালালেন। সকালবেলা হলো বাংলাদেশে, ডক্টর ইউনূস নাস্তা করতে বসেছেন, তখন তার কাছে এক আমলা ফোন করে জানালো হামিদ পলায় গেছে। এই যে হামিদের ছবি দেখছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, দেখে বোঝারই উপায় নেই এই হচ্ছে মিস্টার হামিদ। প্রণব মুখোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, দুবারের রাষ্ট্রপতি, এবং তিনি হুইল চেয়ারে লুঙ্গি পরে বসে সোজা প্লেনে উঠে ব্যাংককে চলে গেলেন। আমি গৌতম দত্ত আপনার কাছে প্রশ্ন, ডক্টর ইউনূস যা পরিস্থিতি, বিশেষ করে ঢাকার রিক্সাওয়ালাদের উপরও পর্যন্ত যেরকম জুলুম চলছে, উনি পালাতে গেলে একটা রিক্সা পাবেন তো? হ্যাঁ, রিক্সা না পেলেও একটা টোটোর ব্যবস্থা তো করতেই হবে, সেটা তো অবশ্যই। কিন্তু যে বিষয়টা আমার বারবার করে বলা, সেটা হচ্ছে যে ক্লাস 7, 8, 9-এও অনেক সময় ক্লাস করাতে অনেক সময় আমি বলি, আচ্ছা বলো তো ইতিহাস আমরা কেন পড়ি? তখন ওরা বলে অতীতকে জানতে, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে। অদ্ভুত ব্যাপার, পাশের যে দেশ মায়ানমার, সেখানেও যদি লক্ষ্য করা যায়, সেখানেও কিন্তু এই এনএলডি যারা এক সময় নিষিদ্ধ ছিল, পরবর্তীত সময় ক্ষমতায় এসছে, এবং পৃথিবীতে বহু দেশ আছে যারা এক সময় নিষিদ্ধ ঘোষিত হয়েছে তার দেশে, পরবর্তীত সময় তারাই ক্ষমতা এসেছে। সেটা কিম্বোজা থেকে শুরু করে, আর্মিং থেকে শুরু করে ভাউল পর্যন্ত আমরা দেখব তারা পরবর্তীতে ক্ষমতা এসছে। যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবার কথা ভাবছে, ভবিষ্যতে মনে রাখতে হবে এই আওয়ামী লীগই আগামী দিনে বাংলার মাটিতে, অর্থাৎ বাংলাদেশের মাটিতে ফিরে আসবার সম্ভাবনা প্রবল। কারণ আজকের বোতল ছোড়া দেখে বোঝা যাচ্ছে পরবর্তীত সময়ে মাথায় ঘুষি মারা পর্যন্ত সব চলবে। অর্থাৎ বাংলাদেশের মাটি একটা জঙ্গির আতুর ঘরে পরিণত হয়েছে, এটা আমাদের অস্বীকার করবার জায়গা নেই। কারণ বাংলাদেশে প্রায় একটি নয় 40 খানার মতো জঙ্গি সংগঠন আছে। আমরা যদি হরকেল মুজাহিদিন থেকে দেখি, কিংবা হিজবুত তাহরিকে দেখি, কিংবা জাগ্রত মুসলিম জনতা দেখি, আনসারুল্লাহ বাংলা টিম দেখি, একের পর এক বাংলাদেশে এই মুসলিম জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে আজকে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের সঙ্গে জামাত ইসলামীরা যুক্ত হয়ে আছে। আজকে গোটা বাংলাদেশে ভিসি তারাও অভিযান চলছে, ভিসিরা থাকতে পারবে না, তারাও অভিযান চলছে। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আমি আজকে সকালবেলাও বাংলাদেশের অবস্থাগুলো নিয়ে বারবার করে ইউটিউব থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেল দেখবার চেষ্টা করছিলাম। তাতে করে সত্যি সত্যি মনে হচ্ছে যে ইউনূস সাহেবের অবস্থা যে কোনো দিন বাংকারে না যেতে হয়। আজকে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তাদের এই অবস্থা থেকে। ভারত থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, হিসেব করলে প্রায় উত্তর বাংলা এবং দক্ষিণবঙ্গের মাঝখান দিয়ে প্রায় 54টা নদী প্রবাহিত হয়েছে। তারা খুব ভালো করে জানে আজকে পাকিস্তানকে কখনো কখনো খরা, কখনো কখনো বন্যার কবলে পড়তে হচ্ছে ভারতের রুদ্র মূর্তি দেখে। একই অবস্থা আগামী যদি বাংলাদেশের মাটিতে হয়, আমরা অবাক হব না, আমরা বিস্মিত হব না। কারণ আমি একটু আপনাকে একটু মানে এই জায়গাটায় কোচে একজন আমাদের সঙ্গে আসাম থেকে যোগ দিয়েছেন। হ্যাঁ বলুন, দীপঙ্কর দাস আসাম থেকে। হ্যাঁ বলুন, জনমতে অংশ নিয়েছেন, ধন্যবাদ আপনাকে, বলুন। এক নম্বর কথা বলছি যে দাদা, ওই যে আজকে যে বাংলাদেশ আমাদের সঙ্গে যা করছে, 71 ইংরেজিতে আমরা তো খুব ভালোভাবে টাকা পয়সা খরচ করে 14,000 সৈন্যকে, আমাদের মা বোনকে বিধবা করে তাদেরকে করিয়ে দিয়েছিলাম বাংলাদেশ। আজকে বিনিময়ে আমরা কি পাচ্ছি দাদা? সেম যে বালুচিস্তানে যে আজকে আন্দোলন হচ্ছে, ওরা আমাদের সাহায্য চাচ্ছে, ওরাও তো 50 বছর পরে আমাদের সঙ্গে ওটাই করবে, আমাদের কি লাভ হবে? 71 ইংরেজি আমরা যে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ। আর এই জিনিসটা, আর আজকে বালুচিস্তানে যে আন্দোলন হচ্ছে, ওরা আমাদের সাহায্য চাচ্ছে, আমরা কি সাহায্য করবো? বিনিময়ে আরো 50 বছর পরে বালুচিস্তান থেকে তো আমরা ওটাই পাবো। ওটা মনে হয় আমাদের ভারতের নেতৃত্বকে আপনাদের মধ্যে বোঝা দেওয়া উচিত, ওদের সঙ্গে ছেড়ে দেওয়াই ভালো, ওরা ওদের মরামত। ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, একটা বালুচিস্তান
আসলে মানুষের মধ্যে এখন এই যে ব্যাপারটা এসে গেছে, গৌতমবাবু আপনাকেই মানে এই যে একটা এসে গেছে, বালুচিস্তান যেহেতু একটা মনে হয় সুন্নি দেশ, তা সাহায্য দিলে, কেন বাংলাদেশের উদাহরণটা নিয়ে এলেন, পরিষ্কার এই যে মানুষের ভেতরে এই যে একটা রয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসা আগামী বিশ্বে কিভাবে সম্ভব আমি তো কুলকিনারাই পাচ্ছি না। প্রচুর ভেবেছি এইভাবে, যেভাবে বড় হলাম ছোট থেকে, যেভাবে হলো, তা অবশ্য দলাই মলাই হতে তখন থেকেই দেখেছি যে কিভাবে আর কি সব কিছু বকে যেতে দাও এবং হচ্ছে কোনো ধরনের এই নয়, এবং তারপরে হচ্ছে যে যে বিভৎস অন্যায়গুলো হয়ে গেল তার তো যেহেতু ঠিকমতো বিচার হলো না, সে কারণে আপনি নিশ্চয়ই আসামের এই ফোনটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছে, এটা কেন? হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তো আপনার চ্যানেলে বসে এর আগেও বলেছিলাম দীর্ঘদিন যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং আসাম বলতে কিন্তু লোয়ার আসামটা, এই টোটাল অঞ্চলের মধ্যে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসে থেকেছে এবং পরবর্তীতে সময় ভারতের নাগরিকও তারা হয়েছে। এবং বাংলাদেশ যুদ্ধের সময় প্রচুর মানুষ এখানে এসে উদ্বাস্তু কোলেনুতে রয়েছে। সেটা বেশি দূরে না, আমি সেদিনও আপনাকে বলেছি যে আমার বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার নয়, কিন্তু 5 মিটার দূরে যে মাঠটি রয়েছে সেই মাঠে বাংলাদেশের উদ্বাস্তু মানুষরা এসে উদ্বাস্তু হিসেবে, শরণার্থী হিসেবে ছিল এবং সেই দৃশ্য আমরা শুনেছি এবং কিছুটা দেখবার সৌভাগ্য হয়েছে। এইরকম একটা যন্ত্রণা আমরা দেখেছি, এইরকম একটা যন্ত্রণা উপলব্ধি করেছি এবং আমার এলাকার মানুষরা তার জন্য তীব্রভাবে যন্ত্রণা উপলব্ধি করে। সুতরাং আবার যখন দেখি সেই বাংলাতে আবার হিন্দুরা উপেক্ষিত হচ্ছে, আবার হিন্দুরা বারবার ভাবে নির্যাতিত হচ্ছে, তখন সেই ছবিগুলো আমাদের চোখের সামনে আবার ভেসে ওঠে। আমাদের সেই মানুষগুলোকে মনে হয় এটা বোধহয় আমাদের অতীতের ছবিটা পুনরুচ্ছবি হয়ে উঠছে, আমাদের অতীতের। আমি একটা প্রশ্ন এই ক্ষেত্রে, দেখুন একটা জায়গায় যেখানে তসলিমা নাসরিন, তিনি ভারতের এখন দীর্ঘদিনের ভিসা পেয়েছেন, বিভিন্ন ভারতের যে কোনো রাজ্যে এখন তিনি যেতে পারবেন, তিনি বলছেন যে উন্মত্ত দেশদ্রোহী ইসলামী জিহাদি দল ইনক্লুডিং জামাতে ইসলাম তাদের মাধ্যমে টিকে ইউনুসকে থামাবার কোনো কিন্তু আর উপায় নেই বলছেন। বাংলাদেশকে তার মতো ভালো করে আর কেউ চেনে না, এবং মনে হচ্ছে মাথার উপর একটা বোমা না ফেলা পর্যন্ত ও দেশ ধ্বংসের কার্যকলাপ চালিয়ে যাবে। মানে কতটা পরিস্থিতি, মানে এগুলোই কি ইঙ্গিত দিচ্ছে না কোনো একটা জায়গা থেকে কোনো একটা এবার প্রয়োজনীয়তা একটা? কেন ওইখানে যদি আপনি বলছেন কিছু হয়ে যায়, কিছু হয়ে যাওয়ার পর অ্যাকশন, না কিছু যাতে না হয় তার আগে একটা কোনো রকম এই ধরনের পর্যায়কে ইয়ে করা মানে উচিত বলে আপনি মনে করেন? না দেখুন, প্রিএমটিভ অ্যাকশন ভারতবর্ষ এইভাবে নিতে পারে না। ভারতবর্ষ একটা অন্য দেশের মানে আভ্যন্তরীণ রাজনীতিতে কি হতে পারে বা কি হতে চলেছে এটাকে এটা সম্ভব না, এটা জাস্ট সম্ভব না এবং এটা অন্যায়ও ভারতের পক্ষে। কিন্তু যেটা আপনি এই আওয়ামী লীগের ব্যান করার যে সিদ্ধান্তটা, দেখুন এর একটা লিগ্যাল সাইড আছে, এর একটা ডেমোক্রেটিক সাইড আছে, এর একটা পলিটিক্যাল সাইড আছে। তাসলিমা নাসরিনের বক্তব্যটা কেন একদম সঠিক, মানে মোর দ্যান 100%, সেটা হচ্ছে দেখুন আওয়ামী লীগকে উনি আইন করে ব্যান করছেন, এটা কিন্তু কোনো জুডিশিয়াল প্রসেসে ব্যান হয়নি। এই যে বলছে না যে সন্ত্রাসবাদ হয়েছিল, সন্ত্রাসবাদী আইনে মানে সন্ত্রাসবাদ বিরোধী আইনে 2009 সালের যে সন্ত্রাসবাদ বিরোধী আইন, তার ভিত্তিতে আমরা 2024 সালে যে কাজকর্ম আওয়ামী লীগ করেছে তাকে আমরা এই আইন ভাঙার জন্যে ব্যান করছি। এবার দেখুন প্রশাসন তো কোনো দল চালায় না, প্রশাসন চালায় প্রশাসকরা। তো তাহলে আপনি তাকে ধরে ধরে বার করতে পারতেন যে কোন কোন প্রশাসকের মধ্যে যুক্ত। আপনি শেখ হাসিনাকেও একটা ডিউ প্রসেস অফ লয়ে আনতে পারতেন, তারা কাঠগড়ায় দাঁড়াতো, নিজের পক্ষে সওয়াল করত। তো এই ডিউ প্রসেস অফ ল হয়নি, এটা কোনো বিচার বিভাগীয় তদন্তও হয়নি, এটা একটা অর্ডিন্যান্স পাস করে বলে দেওয়া হয়েছে যে মানে আওয়ামী লীগ হচ্ছে ব্যান্ড। এটা একদমই রাজনৈতিক একটা সিদ্ধান্ত, এটা কোনো জুডিশিয়াল সিদ্ধান্ত নয়। দ্বিতীয়ত, না আমি একটু আসছি, সন্ধ্যা দত্ত আছেন সোনারপুর থেকে। হ্যাঁ বলুন আপনার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে যে পাকিস্তানকে যেরকম শিক্ষা দেয়া হলো ওরকম একটা বাংলাদেশকেও দেওয়া উচিত, কারণ এখানেও আমাদের বাঙালিরাই মা। থ্যাংক ইউ।
এটা একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, মানে দীর্ঘদিন এই সন্ত্রাসের সাথে শুধু ন্যারেটিভ, আসলে তা নয়, আমরা হিন্দু মুসলমান, আমাদের একটা অতীত ঐতিহ্য, ভাষা এক, এই শুনতে শুনতে মানুষের মধ্যে যা ছবিগুলো বেরিয়ে এসেছে, অবশ্যই এটা একটা বড় সমাজ মাধ্যম, গণমাধ্যম যে ভূমিকাটায় রয়েছে, এটা মানুষকে এরকম ক্ষিপ্ত করে তুলছে। না সুইদা, ব্যাপারটা হচ্ছে যে এটা তো ঠিকই একটা ভাষাগত জাতীয়তাবাদ থেকে একটা দেশ গড়ে উঠেছিল, ফলে ভাষাটাই কিন্তু প্রায়োরিটি ছিল। সেই বাংলাদেশটাকে এই মানে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটার মূল ভিত্তি ছিল ভাষা, সেটাকে কনভার্ট করার চেষ্টা করা হলো এবং করে অনেকটা ফেললো যে ধর্মীয় জাতীয়তাবাদ। এই ধর্মীয় জাতীয়তাবাদের যে আগ্রাসন হলো, যে ভাষার জাতীয়তাবাদকে গিলে খেয়ে নিয়ে তার যে প্রোডাক্টটা হলো, সেখান থেকে কি বেরোলো? অসহিষ্ণুতা বেরোলো, চরম অসহিষ্ণুতা। মানে আপনি যে কোনো একটা মানুষকে এখন জিজ্ঞেস করুন, এই বাংলাদেশের এই ছবির সাথে 7 মাস ধরে যেটা দেখছে, অ্যাটেনশনে চলে এসছে। আজকে এই রাজ্যে যারা কোনোদিন বাংলাদেশ যায়নি হয়তো বা চলে এসছে, তারা তো জানেই যে কি অবস্থায় তাদের হচ্ছে এই যে জীবনের যে শিক্ষা নিয়ে তারা এসেছে, তাদের বাদ দিয়েও মানে একদম পাকিস্তানকে যেরকম করা হয়েছে, মানে বাংলাদেশকেও করা, অর্থাৎ পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এটা কি এই কারণে বাংলাদেশের তারাই এই জায়গাটাকে করলো, জামাত, শিবির, তারপর হচ্ছে, এবং যেটা বলেছে যে খড়কুটোর মতো বেঁচে থাকা ওই হচ্ছে যারা একবার হচ্ছে কখনো আওয়ামী লীগের সমর্থক, কখনো 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী, এখন বলছে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা করা। তাসলিমার মতে তারাও খড়কুটোর মতো বেঁচে, তাদেরও বাঁচিয়ে রাখবে ইউনূস, আর থাকবে অ্যাকচুয়ালি জামাত, মানে বামপন্থীদের কথা বলছে, বাংলাদেশের গ্রেট বামপন্থীরা। যাই হোক না কেন, কিন্তু পাকিস্তানের ইস্যুটা কিন্তু এক মোটেই নয়। পাকিস্তান সরাসরি ভাবে যে মানুষরা দেখছে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করে ফেলছে, তাদের কি বলবে? এক মিনিট, আমি বলছি যে পাকিস্তান আমাদের দেশের জঙ্গি কার্যকলাপে সরাসরি মদত দিয়েছে। সেই জন্য আমাদের দেশ কি করছে, যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করছে, যেটা পাকিস্তান সরকারের করার কথা ছিল। পাকিস্তান সরকার করছে না বলে আমাদের দেশকে সুমোটো সেটা করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোন রাজনৈতিক দল ওরা রাখবে, কোন রাজনৈতিক দলকে ব্যান করবে কি করবে না, এই ব্যাপারে কিন্তু ভারতের ইন্টারফারেন্সটা কোনোভাবেই কোনো যুক্তিগ্রাহ্য হতে পারে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি বিশ্ব নাগরিক হয়ে অ্যানালিসিস পারি, অ্যানালিটিক্যাল পার্টটায় আসি, সেখানে নিশ্চয়ই আমরা 2 কথা 4 কথা বলতে পারি। ঠিক আছে, মানে এখন বিশ্ব নাগরিক, ওখানে মানুষের এক্সিস্টেন্সের যে কি অবস্থা, আমি তো এটাই বিশ্বাস করি যে এই প্রকৃত তথ্যটা 2001 আর 2006-এর যে, এবং এটা পরবর্তী ক্ষেত্রে সবাই এটা এবং বিভিন্ন রাষ্ট্র, যে দ্যাট ওয়াজ এ হিন্দু জেনোসাইড, এটা ভয়ঙ্কর প্রভাব পড়েছে মন মানসিকতায়। তখন আমি সাংবাদিকতার সূত্রে বারবার করে, তো ফিল্ড রিপোর্টার হিসেবে বারবার করে সীমান্তগুলোতে গেছিলাম, কি অবর্ণনীয় দুঃখ কষ্টগুলোকে প্রত্যক্ষ করেছি, কিভাবে মানুষ শুধু একটা পুটলি নিয়ে করে তারা চলে এসছে, কোনো পার্থক্য খুঁজে পায়নি 47 সাল বা 71 সাল বা হচ্ছে 2001 সালে। আর তারা আজকে অনেক রয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকে ফোন করে কিন্তু বলছেন যে কেন তাজা, মানে ওই বালুচিস্তানে একই রেজাল্ট, এই যে গুলিয়ে ফেলা, সেখানে বিশ্ব নাগরিকত্বের এই মহান ধারণাটা যে কতটা। আমিও কিন্তু ওই আপরুটেড ফ্যামিলির ছেলে, আমারও পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে, আমরা তো ওটা প্রত্যক্ষ করিনি, না আমরা ডাইরেক্ট করিনি, কিন্তু আমরাও তার একটা প্রোডাক্ট আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানে আভ্যন্তরীণ ব্যাপারে বাংলাদেশের যদি আমাদের ডাইরেক্ট কোনোভাবে ইনভলভ না করে, সেইখানে ওই কোন কে থাকবে, কোন দল থাকবে না, এটা নিয়ে আমরা নিশ্চয়ই পর্যালোচনা করতে পারি। তবে আপনি যে সম্ভাবনাটা কথা বলেন, ভারতীয় গোয়েন্দারাও কিন্তু এই ব্যাপারে কিন্তু ওখানে লস্কর এবং বিশেষ করে লস্করের সাথে কালকেই ওদের যে এখন সেই কারণে হচ্ছে, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ভারতের থেকেও হয়তো আসবে অ্যাকশন ডাইরেক্ট, এবং আপনি 2000 ভারতের মানুষও চাইবে 2002-3 সালের সময়টা দেখুন, এটা চলতে পারে না। সংহতি যেভাবে নষ্ট করার চেষ্টা করলে নিশ্চয়ই ভারত সরকার গোটা বিশ্বে আজকে একমতে এসে হয়তো গিয়ে পৌঁছচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলের কণ্ঠস্বর যেন এক হয়। কেউ মৌলবাদী হতেই পারেন, মৌলিক ধারণায় ফিরতেই পারেন, কিন্তু তিনি যদি সন্ত্রাসবাদী হন তাহলে তিনি কিভাবে এই বিশ্বে বসবাসযোগ্য হবে, কারণ সে বিশ্বকে দূষিত করছে তারা। আমি আসছি আপনার কাছে গৌতম বাবু, একজন আমাদের সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন দেব সোদপুর থেকে। হ্যাঁ বলুন মিস্টার চিত্তরঞ্জন দেব। আচ্ছা শোনেন, আমার বয়স 81 বছর। ওকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের স্টুডিও যে একদিন কথা বলতে চাই বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে
এবং ভারত কি বিপদে আছে এই বিষয়ে আমি বিশদভাবে বেশ, বলতে চাই। নিশ্চয়ই আপনি অবশ্যই আসবেন 27 মির্জা গালিব স্ট্রিট R+-এর অফিস, আপনি অবশ্যই আসবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ এই ভিড় কিন্তু একটা সময় বাড়তে শুরু করবে। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হয়েছে, ঢাকার পাশে এক সময় জগন্নাথ কলেজ, বর্তমান বিশ্ববিদ্যালয়। ঢাকার যে মৌলবাদী এলিটিজম বা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত, মানে যে বিশ্ববিদ্যালয়ে সত্যেন বোস যেখানে অধ্যাপনা করেছেন, সেরা সেরা অধ্যাপকদেরকে দিয়ে আসিফ নজরুলের মতো একজন জঙ্গি সন্ত্রাসী মদতদাতা, এবং সেই হয়েছিল তার প্রত্যুত্তর জানাচ্ছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ যে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা রয়েছেন, গোটা পৃথিবীর গণতান্ত্রিক মানুষ তাদের সঙ্গে সহমত তৈরি করবেন যদি এই দুঃসহ পরিস্থিতি থেকে বাংলাদেশকে বার করতে পারে। দেখা যাক, বাংলাদেশের ছাত্র সমাজ চিরকালই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে মানে জাস্ট যে জনতা একটা প্রত্যক্ষ সমর্থনে যে জনতা শেখ হাসিনাকে উৎখাত করতে তাদের সহযোগিতা করেছিল, তার মাস্টার মাইন্ডকে মাত্র 8 মাসের মাথায় তার মাথায় বোতলের বাড়ি মেরেছে। নিখুঁত অভ্যর্থ নিশানা, অর্থাৎ বাংলাদেশের মানুষের নিশানা এবার মনে হচ্ছে অভ্যর্থ হতে চলেছে। আরও নিখুঁত, ভারতীয় সেনাবাহিনীর ভাষায় প্রিসিশন, ভেরি মানে একদম প্রিসাইসিভ এবং একেবারেই যেটাকে বলা ক্যালিব্রেটেড, ফাইন টিউনিং করা। এবং দেখা যাক এই লড়াই আগামী দিনে গিয়ে কোথায় গিয়ে বাংলাদেশের মানুষ দাঁড় করায়। তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, স্টুডিও জনের সময় অতিক্রান্ত, এবং তার সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এখানেই শেষ করছি। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।